মানুষ এসে পুরা। এই দুটো কবিতার বই, হ্যাঁ এই দুটো আচ্ছা কবিতার বই, এবং পুরোপুরি কথ্য বাংলায় লেখা, 40টা। আচ্ছা আচ্ছা আপু, আপনাদের মতন যারা এই এই সংস্কৃতি মনা এবং যে সাহিত্য নিয়ে গবেষণা করেন, আপনারা যারা এই যে প্রচার বিমুখ, আপনারা এত বেশি বা লাইমলাইটেও আসেন না, ভিতরে ভিতরে নিভৃত কাজ করে যাচ্ছেন, এই যে আপনারা কি, আপনি কি মনে করেন এখানে আমাদের এপার বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ, এগুলা এগুলার মধ্যে অনেকগুলা কি সাংস্কৃতিক আগ্রাসন, যেমন পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে আগ্রাসন করতেছে কিনা, এবং ওপার বাংলার কলকাতার সংস্কৃতি আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিকে, নিজস্ব সংস্কৃতি যেটা আছে সেটাকে আগ্রাসন ভিত্তিক করতেছে কিনা? তো এটাকে এখানে কতটুকু আপনার উত্তর উপনিবেশ যেটা বলছেন সেটাকে কতটুকু প্রভাবিত করতেছে? এই যে আমাদের আমি মানে কালচারাল, যেটা বলতেছি কালচারাল হিজুমনি, যেটাকে বর্তমান প্রচলিত অনেক বেশি শব্দ, এটাকে কি ওপার বাংলার সংস্কৃতি এবং পশ্চিমা সংস্কৃতি গ্রাস করতেছে কিনা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে? এটা আসলে অনেক বড় এবং অনেক বিশাল ব্যাপার। সেটা শুরু হয়েছে আমি বলবো সেই 18 শতকে ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে, যখন ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে বাংলাকে কিভাবে সংস্কৃতায়িত করা হয়েছে, এটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন যে বাংলাকে সংস্কৃতায়িত করা, সংস্কৃতায়িত করা মানে বাংলার মধ্যে সংস্কৃত ভাষাকে ইম্পোজ করা। হ্যাঁ, হুম। প্রচুর পরিমাণে সংস্কৃত ভাষা না, সংস্কৃত ভাষার শব্দ, এবং সেই অনুযায়ী একটা সময় এইটাও রীতিমতো চাউ করা হলো যে বাংলা হচ্ছে সংস্কৃতের কন্যা। হ্যাঁ, খুব ছোটবেলায় আমরা কিন্তু ব্যাকরণ বইতে পড়েছি বাংলা সংস্কৃতের কন্যা। বাংলা সংস্কৃতের কন্যা নয়, প্রত্যেকটা নির্দিষ্ট ধারায় প্রবাহিত দুটো ভাষা এখানে একজন একজনের কন্যা বা সংস্কৃত থেকে বাংলার উৎপত্তি হয়েছে। এটা ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটাতে এটা নিয়ে কিছু অবতারণা আছে, যে সংস্কৃত থেকে বাংলার উদ্ভব হয়নি, বাংলা বাংলার মতো। এটা নিয়ে কথা বললে আবার ভাষার আহ ইতিহাস নিয়ে অনেক বড় আলোচনায় যেতে হবে, সেটা একটা আলাদা এপিসোডে করা যাবে, সেটা কখনো এক সময় আমরা করবো, সেটা কথা না। আপনি যেটা জানতে চাচ্ছেন আগ্রাসন, আচ্ছা, এই আগ্রাসনটা আসলে খুব সূক্ষ্ম এবং খুব সুপরিকল্পিত ভাবে, নিবিড় ভাবে করা হয়েছে দীর্ঘদিন ধরে। এবং যেটা আপনি বলছিলেন যে সংস্কৃতি মনা, সংস্কৃতি জিনিসটা আসলে কি, এই বোধটাই আমার কাছে মাঝে মধ্যে কি মনে হয়, এই যে আমাদের বড় বড় কবি সাহিত্যিক, আমরা বড় বড় মানুষ, পরিণত মানুষগুলো যখন কিছু কথাবার্তা বলি, তখন আমি খুব কনফিউজড হয়ে যাই। সংস্কৃতি জিনিসটা আসলে কি? আমি আমার বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে শিখাই যে তুমি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করো, যা বলো, যেভাবে বলো, যা খাও, যা গায়ে পড়ো, যে ভাষায় কথা বলো, এটাই হচ্ছে তোমার সংস্কৃতি, তাই তো? এখন আমি কোন ভাষায় কথা বলি, আমি কি, আমি কি সাধারণত খুব পশ কিছু কালচারাল অ্যাক্টিভিটিস থাকে কোনো কোনো পরিবারে, যেমন বাচ্চাদেরকে বলে এই তুমি কেন এই অশুদ্ধ ভাষায় কথা বলছো, কেন শুদ্ধ ভাষায় কথা বল। শুদ্ধ ভাষাটা আসলে কি বলেন তো? ভাষার কোনো আলাদা শুদ্ধতা আছে? শুদ্ধ ভাষা শুদ্ধ, আর বাকিগুলো কি অপবিত্র? আজকে যদি নোয়াখালী একটা ছেলে জন্ম থেকে তার ভাষায় কথা বলে, তার মায়ের মুখে শোনা আঞ্চলিক ভাষায় কথা বলে, তাকে কি আপনি বলতে পারবেন এই তুমি অশুদ্ধ ভাষায় কথা বলছো? বা আমি সিলেটি ভাষায়, বা আপনি যদি চিরাঙ্গি না চট্টগ্রামে বোধহয় চট্টগ্রাম, থাকেন, জি। এখন আপনি যে ভাষায় কথা বলেন, আমি কি আপনাকে বলার দাবি রাখি যে এই আপনি কি অশুদ্ধ ভাষায় কথা বলছেন? প্রত্যেকের মাতৃভাষা তার তার কাছে শুদ্ধ, এবং জন্মের পর থেকে অবশ্যই। যে ভাষা সে ব্যবহার করছে সেটাই শুদ্ধ। এখন শুদ্ধ বলতে আমরা কাকে দিয়ে শুদ্ধ করি? দেখেন, প্রমিত দিয়ে শুদ্ধ করি। প্রমিত কিন্তু আমার ভাষা না। আমাদের ঘাটে মাঠে মুঠে মজুর কৃষক শ্রমিক তাঁতি যে ভাষায় কথা বলে, এটা হচ্ছে আমার ভাষা। ওরা তো জি। আমাদের এই ভাষায় কথা বলে। এই আপনি আমি যেই ভাষায় কথা বলছি, যার যা অঞ্চলের ভাষায় কথা বলে, সেটাকে ধরেন আমাদের তাত্ত্বিকরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনার চেষ্টা করেছেন। ধরেন একটা নোয়াখালীর ছেলে কথা বলছে একটা চিরাঙের ছেলের সাথে, ভাষা এতই দুর্বোধ্য যে একজন আরেকজনের কেউই বোঝেন বা বুঝবে না। আপনি নিজেও জানেন এটা আসলে শত প্রবৃত্ত হয়েই আমরা করি, এটা জন্মগতভাবে আমাদের মধ্যে। কেউ কেউ বলে যে তাহলে কি মান ভাষা আরোপ করতে হবে, কথ্য বাংলাকে আরোপ করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম মান কথ্য বাংলাকে আরোপ করতে হবে কারোর মধ্যে। এটা আরোপের বিষয় না, এটা জাত। মানে আপনি যখন একজন সিলেটির সাথে কথা বলতে যাবেন, আপনি জানেন যে আপনার ভাষা সে বুঝবে না, অনেক শব্দ সে বুঝবে না। আমি সিলেটি যখন আপনার সাথে কথা বলতে যাব, আমি বুঝবো সিলেটের অনেক টার্ম আপনি বুঝবেন না। তখন অটোমেটিক আমরা এমন একটা ভাষায়, এমন একটা ভাষার রীতিতে, বারবার আমি একটা কথা বলছি, এটা মনে রাখবেন, এটা ভাষা
ভাষায় না, ভাষার রীতি, ভাষার রীতি বিভিন্ন অঞ্চল অনুযায়ী ভাষার রীতি তৈরি হয়। ভাষা একটাই আমাদের বাংলা। তো ওই ছেলেটা, ওই দুটো ছেলে বা ওই ছেলেটা ওই মেয়েটা যখন কথা বলে তখন তারা কনসাসলি এমন একটা শব্দ, এমন শব্দগুলো ব্যবহার করে, এমন ভাষা রীতি ব্যবহার করে যেন দুইজনই দুইজনকে বুঝতে পারে। এটাকে আমরা বলছি মান কথ্য বাংলা বা কথ্য বাংলার যে মানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এখন ভাষার আগ্রাসনে আসে। তো আমি কেন মনে করব যে আপনি খেয়েছেন, আপনি কেমন আছেন, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি এসেছিলেন আবার চলে যাচ্ছেন, এটাই হচ্ছে শুদ্ধ ভাষা? কেন আমার মনে হবে না এই কেমন আপনি কই গেছিলেন, কখন আসছেন, কই যাবেন, এটাকে কেন আমার মনে হবে না শুদ্ধ ভাষা? এটাই হচ্ছে আগ্রাসন। এই যে মনের এক্স্যাক্টলি। ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না ওইটা হচ্ছে শুদ্ধ আর তোমার এটা শুদ্ধ না, অশুদ্ধ, ওইটা তো আমার না, ওই প্রমিত আমার না, তাহলে ওইটা আমার কাছে শুদ্ধ হয় কি করে? আপনি বলেন। তাহলে এই ভাষার আগ্রাসনটা আমি আপনাকে ছোট করে বললাম। এবং ভাষা আগ্রাসন করতে গিয়ে সাহিত্য আগ্রাসন করা হয়েছে। কিভাবে আমি বলি, আমরা বাংলা বাংলা বিভাগে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েছি, বাংলা সাহিত্য বলতে আমরা পড়েছি রামায়ণ মহাভারত। বাংলা সাহিত্য পড়েছি আমি শ্রীকৃষ্ণ পদাবলী, আহ তারপরে হিন্দু মিথ হিন্দু ইয়েগুলো মনসা মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যগুলো পড়েছি। হ্যাঁ, এগুলো তো সবই হিন্দু ধর্মীয়, মানে ধর্মীয় পূজা অর্চনা বইগুলা, হ্যাঁ। এরকম কর্মকাণ্ড ক্রিয়া অতি লৈকিক কাহিনী। ওখানে কিন্তু মানবের কোন কথা নাই। ঠিক আছে, কিন্তু ওইটাকে জি। আমরা সাহিত্য হিসেবে পড়ছি, কিন্তু আসলে ওটা কিন্তু সাহিত্য না। ওটা কিন্তু সাহিত্য না, ওটা ধর্মীয় কাব্যগ্রন্থ গুলোকে সাহিত্যে ইম্পোজ করে ঢুকেছে। দেওয়া হচ্ছে কুকৌশলে। এবং দেখবেন একটা সময় বলা হয়েছে 150 বছর বাংলা বাংলায় কোন সাহিত্য লেখা হয়। ইজ ইট পসিবল? ডক্টর হুমায়ুন আজাদ লালনী দীপাবলি বইটাতে একটা প্রশ্ন করেছেন যে এটা কি পসিবল যে একটা জাতিতে, একটা ভাষা গোষ্ঠীর মধ্যে 150 বছর কোন সাহিত্য রচিত হয়নি? কিন্তু এই জিনিসটা কেন হয়েছে বলেন তো? এগুলো তো ওই ইতিহাস সময়, বিকৃতি, এক প্রকার ইতিহাসকে বিকৃত করা হয়েছে এখানে। না বিকৃত ঠিক না, এটা গোপন করা হয়েছে আমি বলবো। এক্স্যাক্টলি, কারণ ওটাই, হ্যাঁ। কারণ আহ সংস্কৃত ব্রাহ্মণরা, আমাদের যে ব্রাহ্মণ লেখক কবি সাহিত্যিকরা, বঙ্কিমচন্দ্র বলেন বা ওই সময়কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের হাতে ছিল মুদ্রণ যন্ত্র, কারণ তারা ছিলেন ইংরেজদের কাছাকাছি। হ্যাঁ। ঠিক আছে, ইংরেজদের ওই সময় 200 টাকা বেতনে যারা চাকরি করেছেন ফোর্ট উইলিয়াম কলেজে, আজকে ধরেন 2 কোটি টাকার সমান সেটা। তারা অভিজাত বংশীয় এবং মুদ্রণ যন্ত্রটা ছিল তাদের হাতে। তারা তাদের যে সাহিত্যগুলোকে সহজে মুদ্রিত করে প্রকাশ করতে পেরেছেন। আমাদের বাংলা সাহিত্যগুলো কিন্তু সেইভাবে করা সম্ভব হয়নি। সেগুলোকে হয়নি। আড়ালে রেখে দেওয়া হয়েছে, মানে আড়ালে চাপা দিয়ে রাখা হয়েছে এবং বলা হয়েছে 150 বছর বাংলা সাহিত্য কোনো, কিন্তু না, এই জায়গায় এখানে কোনো পুতুল। বাংলা সাহিত্য নাকি বাংলা সাহিত্যকে ছাপা দিয়ে রেখেছে, নাকি বাংলাদেশি বাঙালি মুসলিম সমাজের সাহিত্যকে, ওই সংস্কৃতিটাকে ছাপা দেওয়া হয়েছে? আমি প্রথমে বাংলা সাহিত্য বলিনি, কারণ যেমন ধরেন লাইলি মজনু, হুম। শিরি ফরহাদ, কুতুম পাচার নকশা, এই ধরনের কিছু ইয়ে লেখা হয়েছে, সাহিত্য লেখা হয়েছে, যেগুলো হচ্ছে, আমি ধর্মে পড়ে যাই, যেগুলো হুম। হচ্ছে মানবীয়, মানব মানুষের মানবীয় গুণাবলী বা মানবীয় আবেগ নিয়ে লেখা। শিরি হুম। ফরহাদ প্রেমের কাহিনী, হ্যাঁ, লাইলি মজনু প্রেমিক প্রেমিকার কাহিনী। কিন্তু ওই যে মনসা মঙ্গল কাব্য, রামায়ণ মহাভারত, কুরু পাণ্ডবের যুদ্ধ, এগুলা থেকে কিন্তু দূরে। এখানে কিন্তু শিরি, এই লায়লা, এই মজনু, এরা কিন্তু অতিলৌকিক শ্রীকৃষ্ণের মতো রথের চাকা ডুবাই দিয়ে অর্জুনকে যুদ্ধে পরাস্ত করার মতো কিছু নেই, কর্ণের মতো মহাবীর নাই। ঠিক আছে, তো সাধারণ মানুষের সাহিত্য তো এটাই সাধারণ, মানে যাকে যেটা পড়ে আপনার মনে হবে এই মানুষটা আমার ঘরের কাছে, এই মানুষটাকে আমি দেখি প্রতিনিয়ত, এরকম একটা চরিত্র আমি দেখি আমার পাশের বাড়িতে আছে, এটাই তো সাহিত্য। তো জি। এই এই পার্থক্যটা, এটা প্রথম প্রথম কথা। হ্যাঁ, এইটার এইটার এগেনস্টে হিন্দু ধর্মীয় আহ ইয়েগুলো, আহ পদগুলো, কবিতাগুলো, উপন্যাসগুলো, আহ আমাদের সাহিত্যে, আমাদের সাহিত্য বলে এখনো আপনি অনেক কবি সাহিত্যিককে বিশ্বাস করাতে পারবেন না যারা ধরেন ভাষার ইতিহাসটা ভালো মতো পড়ে না, বা মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের দেশের ভালোবাসা, নিজের আহ দেশের ভাষা, কথ্য ভাষা এবং নিজের ইতিহাস কৃষ্টি নিয়ে যারা পড়ে না এবং পড়তে চায় না এবং স্বীকার করতে চায় না, তাদেরকে দিয়ে আপনি স্বীকার করতে পারবেন না যে শ্রীকৃষ্ণ পদাবলী ধর্মীয় কাব্যগ্রন্থ নয়, মঙ্গল কাব্য ধর্মীয় কাব্যগ্রন্থ নয়, স্বীকার করতে পারবেন না। ঠিক আছে, তারা ওটাকে সাহিত্য বলবে। তো এইভাবে সাহিত্যকে
খুব সুপরিকল্পিতভাবে আজকে না বহু বছর আগে থেকে আগ্রাসন করা হয়েছে। এবং এখন এই সময়টাতে এসে আমরা আরেকটু আগে থেকে শুরু করেছি, 2024-এর পর থেকে এটা পুরোপুরি রাজনীতিতে, মানে মেইন স্ট্রিম রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। আমি নিজে খেয়াল করছি, এটা আপনারা হয়তো খেয়াল করতে পারছেন না, এটার ব্যাখ্যা আমি পরে দেবো, যেহেতু আমরা আরো কিছু আগে থেকে আমাদের যারা মানে আগের অগ্রজ। যারা কাজগুলো করছেন তারা আরো 20 বছর আগে থেকে শুরু করেছেন, আমি হয়তো গত 5 বছর আগে থেকে শুরু করছি। কিন্তু আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি এটার বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে এখনকার এই 24-এর পরে ছেলেমেয়েরা এসে যুক্ত হয়েছে, সেটা নিয়ে পরে কথা বলি, আপনি একটু মনে করিয়ে দেন। এই হচ্ছে ইনশাআল্লাহ। মানে ভাষার সংস্কৃতি মানে কি, সাংস্কৃতিক আগ্রাসন বলতে আপনি কোনটাকে বুঝবেন? আমার সংস্কৃতি কি, আমি কি ভাষায় কথা বলি সেটা আমার সংস্কৃতি। আমি কি খাই, আমি খাই হচ্ছে ভাত, সকালবেলা রুটি পরোটা, দুপুরে ভাত মাছ, হ্যাঁ এটাই তো আমার আমার সংস্কৃতি। আমি কি কাপড় পরি, এই আবহমান বাংলার নারী পুরুষেরা এই শাড়ি পরি, সালোয়ার কামিজ পরি, বা ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে, হ্যাঁ এটাই তো আমার আবহমান কালের পোশাক, আমার এই বাংলা। তো সেই বাংলা, এটা ওই বাংলার মধ্যেও কিছুটা আছে, যেহেতু আমাদের ভূমিটা কাছাকাছি, ভূখণ্ডটা একদম লাগোয়া, যে ক্ষেত্রে আমাদের ভাষা এবং পোশাকের বেশ কিছুটা মিল মানে ছিল, এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা অন্য অন্য কথা। তাহলে সাংস্কৃতিক আগ্রাসনটা কোথায়? ভাষাকে আপনি প্রথমে আগ্রাসন করেছেন আরো বহু বছর আগে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, তারপরে পোশাক, তারপরে আসেন কালচারাল অ্যাক্টিভিটিস। এখন কালচারাল অ্যাক্টিভিটিস কোনটা? একটা হচ্ছে সাংস্কৃতিক কাজকর্ম। এখন এই সাংস্কৃতিক কাজকর্ম কিন্তু কয়েক ভাগে বিভক্ত। ধর্মীয় ধর্মীয় সংস্কৃতিটাও এর মধ্যে যুক্ত। সাংস্কৃতিক কাজ বলতে যদি আপনি ধর্মকে বাদ দিয়ে রাখেন, যে মুসলিম কালচারাল জিনিসগুলো আসবে না, হিন্দু কালচারাল জিনিসগুলো আসবে না, তাহলে আপনার সংস্কৃতিটা থাকে কোথায়? আপনার সংস্কৃতি, আমার এই বাংলার সংস্কৃতি বলতে আমি কি বুঝবো? মুসলমান সংস্কৃতি, আমাদের এই ভূখণ্ডে যারা যারা আছেন, হিন্দু সংস্কৃতি, তারপরে বৌদ্ধ সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, তাই তো? এই সবকিছু মিলেই তো আমার সংস্কৃতি। এই সংস্কৃতিটাকে দেখেন কিভাবে আগ্রাসন করা হচ্ছে। বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন, বলেন। আমি বলতে চাচ্ছি যে সংস্কৃতিকে যে আগ্রাসন করতে চাচ্ছে, এখানে আমাদের নিজস্ব যে সংস্কৃতিটা আছে, এখানের ভিতর কিছুটা পশ্চিমা সংস্কৃতি ঢুকানোর চেষ্টা করছে, কিছুটা ক্যালকাটার কৃত্রিম সংস্কৃতি ঢুকানোর চেষ্টা করছে। এটাকে এই মানে ভেঙ্গে চুরে একটা খিচুড়ির মতন করে আমাদের যে আগ্রাসনটা ছাপিয়ে দিচ্ছে। এবং আমাদের এই যে কথা সাহিত্যিক বলেন, আমাদের কবি বলেন, লেখক বলেন, সবাইকে যে একটা বিভাজনের মধ্যে একটা রাজনীতিতে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন? রাজনৈতিক বিভাজনটা তো আসলে খুব ওপেন হয়ে গেল এই 24-এ এসে। এটা তো আমরা ভিতরে ভিতরে খুবই টের পাচ্ছিলাম। যেমন ধরেন আমাদের সংস্কৃতি কোনটা? আমাদের কি মঙ্গল দ্বীপ জ্বালায়ে, প্রদীপ জ্বালায়ে আমরা কি কাউকে অভ্যর্থনা করি? আমরা না, বাঙালিরা, আমাদের এই না। বাংলা, বাঙালি না, এ, বাঙালি বললে তো কেমন, বাংলাদেশি। আমরা বাংলাদেশি বাঙালি যারা, তারা কি হ্যাঁ। মঙ্গল প্রদীপ জ্বালায়, ফুল জ্বালায়, ফুল ছড়ায় ছিটায় কাউকে ইয়ে করি, সম্বর্ধনা জানাই? কিন্তু দেখবেন গত না। 20 বছর কি হচ্ছে, স্কুলে যান, কলেজে যান, একটা অনুষ্ঠানে যান, আমরা কি উত্তরীয় পড়াই? উত্তরীয় কি আমাদের ইসলাম ধর্মীয় সংস্কৃতিতে আছে? কিন্তু নাই। দেখেন কবি সাহিত্যের সম্মাননা দিচ্ছে, উত্তরীয় পরিচয় অবশ্যই দিতে পারে। আমি কলকাতায় গেছি, আমি শ্রীরামপুরে গেছি, আমাকে উত্তরীয় পরিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে। আমি রবীন্দ্র সদনে গেছি, ওখানে আমাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিয়েছে। অবশ্যই দিতে পারে, এটা তার সংস্কৃতি, ঠিক আছে? তার সাথে। ওটা সংস্কৃতি, কারণ ওটা হিন্দু ধর্মীয় আচরণগত বিষয় তারা দিতেই পারে, এটাকে আমি ওয়েলকাম করেছি। কিন্তু আমার দেশে আমি কি উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেবো কাউকে? এটা কি আমার রীতি? আগ্রাসনের বিষয়গুলো দেখেন। কিন্তু আমরা জি। খুব ভালো লাগে কালারফুল, কয়েক কালারের একটা চাদরের মতো পরাই দিলাম, দেখতেও ভালো লাগলো, বেশ অনেকটা সময় লাগলো, ছবি তুলতেও একটা সময় গেল, তাই না? আর তো এটা একটা, এটা একটা মানে আমি খুব কোর জায়গা থেকে বলছি, ছোট ছোট জায়গা থেকে বলছি, হ্যাঁ। তো কোন কোন স্কুল আছে দেখবেন সকালবেলা মানে প্রার্থনার জায়গায় রবীন্দ্রসঙ্গীত যাচ্ছে, জি। প্রদীপ জ্বালানো আছে, ফুল লতা পাতা দিয়ে বাচ্চারা এগুলোর ভিতর দিয়ে স্কুলে ঢুকছে। এটা এটা কি আমার আমার বাংলা সংস্কৃতি? আমরা ছোটবেলায় স্কুলে কিভাবে গেছি? আমরা ছোটবেলায় স্কুলে কিভাবে গেছি? আমরা গেছি, অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছি, কোরআন তেলাওয়াত হয়েছে, তারপরে গীতা পাঠ হয়েছে, গীতা পাঠ জাতীয় হয়েছে, সঙ্গীত, হ্যাঁ।
করেছি, আমরা ক্লাসে ঢুকেছি। ক্লাসে এক্স্যাক্টলি, ঢোকার জন্য কিন্তু এর চেয়ে বেশি আয়োজন দরকার নেই। একটা বাচ্চা দরকার নাই। স্কুলে যাওয়ার, পাঠের জন্য স্কুলে যাবে, শিক্ষা জ্ঞান অর্জনের জন্য, সার্টিফিকেটের জন্য একটা সিস্টেমের ভিতর দিয়ে পড়াশোনা শুরু হয়, এটার জন্য তো এর বেশি আয়োজন দরকার আছে? নাই। তাহলে এই যে আয়োজনগুলো, ফুল দিয়ে, মঙ্গল প্রদীপ দিয়ে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এটা কোন আয়োজন? আচ্ছা আপু, আপনি দেখেন আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলার সব ধর্মের মানুষ সহ অবস্থান আছে। এই যে এখানে আমরা প্রথমত কোরআন তেলাওয়াত করি, বেশিরভাগ আমরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে ওটাকে ধরে নিলাম, বা কোরআন তেলাওয়াত করি। তারপর স্কুলের যেটা প্রথম অ্যাসেম্বলি যেটা শুরু হয়, তারপরে গীতা গীতা পাঠ করছি। তারপরে আমরা এই জাতীয় সঙ্গীত গাইছি, জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই গাইছি। তারপর আমরা পিটি করে স্কুলে ঢুকছি। এই যে আমাদের এই সহ অবস্থানটা, এইটাকে তো আসলে সামাজিক এই যে যে পশ্চিমা সংস্কৃতি এবং কলকাতার সংস্কৃতিটা এখানে আমাদের ভিতর চাপিয়ে দিয়ে, আমাদের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা সহ অবস্থানে নীরবে সুন্দরভাবে বসবাস করতেছি, এইটা এখানে বিভাজন সৃষ্টি করে দেওয়ার, এখানে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা নয় কি এটা? আপনি এটাকে কি মনে করেন? হ্যাঁ, এটাই আমি বলছি যে এখানে একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, জি। দুইটা দুই রকম। দেখেন, পশ্চিমা সংস্কৃতির জিনিস, যে জিনিসগুলো, সেটাকে ঠিক আমার কাছে সাম্প্রদায়িক লাগে না। আমাদের তথ্য আদান প্রদান, লোকজন এক দেশ থেকে আরেক দেশে যাবে, কিছু ও, ও, শব্দের বিনিময় হবে, ওদের কিছু ভাষা ব্যবসার কারণে, যেমন 200 বছর ইংরেজরা বা অন্যান্য বা ইয়েরা, উপনিবেশিক রাজারা আমাদের দেশে এসছে, ওলন্দাজ, ডাচ, পর্তুগিজ, ইংরেজ, তাদের ভাষার কিছু কিছু শব্দ আমাদের ভাষায় ঢুকেছে। এটা ঢুকবেই, এটা না। আবার আমরাও যারা বিভিন্ন দেশে গেছি, সেখানেও বাংলার কিছু কিছু শব্দ ঢুকেছে, এটা খুব স্বাভাবিক। এটাকে ঠিক আগ্রাসন আমি বলি না। এটা, এই শব্দগুলো পরবর্তীতে আমাদের নিজস্ব, প্রত্যেক দেশেই তাদের নিজস্ব ভাষার একটা অংশ হয়ে গেছে। নিয়ম হচ্ছে, যেই দেশের মানুষ, মানে অন্য দেশ থেকে একটা মানুষ যেই জায়গাটায় আসবে, সেই জায়গার ভাষাটা সে বেশি পরিমাণে নেবে। আর এখানকার স্থায়ী আমরা আমরা হয়তো ওদেরটা একটু কম পরিমাণে নেব। হ্যাঁ, কিন্তু এভাবে শব্দের আদান প্রদান হবে। একই সাথে কি হবে, পোশাক আশাক, মনোভাব, এগুলোরও কিছু আদান প্রদান হবে। হ্যাঁ, আমার বেশি মনে পড়ে হুমায়ুন আজাদ স্যারের কথা। উনি খুব কট্টর ছিলেন তো, এবং খুব সরাসরি কথা বলতেন। তো তো উনি বলতেন যে দেখো, আমরা, তখন থেকেই শুরু হয়েছে, ইন্টারনেট তখনও এত ব্যাপকভাবে আসেনি, বাট পত্র পত্রিকার মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি সম্পর্কে অনেক বেশি জানা, ওদের সংস্কৃতির বিষয়গুলো আমাদের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করাটা তখনই শুরু হয়েছে। পোশাকের পোশাকের মানে উদারতা, পোশাক বিষয়ে উদার মনোভাবের বিষয়টাও তখন অলরেডি চলে এসছে। তো হুমায়ুন আজাদ স্যার একদিন ক্লাসে বলছিলেন যে দেখো, আমরা শুধু বলি অপসংস্কৃতি অপসংস্কৃতি, অপসংস্কৃতি বলে আসলে কোনো কথা নেই। তুমি যাকে অপসংস্কৃতি বলছো, মনে করো আমাদের বাংলাদেশে একটা মেয়ে সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে, কিন্তু এই বয়সে একটা মেয়ে যদি স্কার্ট পরে, সেটাকে আমরা বলছি অপসংস্কৃতি, তাই তো? কিন্তু এটা কিন্তু ওদের সংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি, এটা অপসংস্কৃতি না। এখন তোমাকে ঠিক করতে হবে, তুমি ওই পশ্চিমা সংস্কৃতির কোন জিনিসটা নিবা, কতটুকু তোমার ট্রেডিশনকে বজায় রেখে, তোমার ঐতিহ্যকে ঠিক রেখে, তোমার রুচির সাথে মিল রেখে তুমি কতটুকু নিবা। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমাদের কিছু কাজ আছে। কিন্তু সাম্প্রদায়িকতা ঢুকেছে, আমার কাছে মনে হচ্ছে, এটা একেবারে ব্যক্তি আমার মত, আমার কাছে মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গীয় কালচারটাকে খুব সাম্প্রদায়িকীকরণের একটা চেষ্টা, বিভিন্ন ভাবে। খুব সহজ ভাবে যদি আমি বলি, আহ নাম, দেখবেন কোন সনাতনের নাম তাদের প্রচলিত রীতি অনুযায়ী ছাড়া নাই। আমাদের মুসলমানদের নাম আছে, মানে কি বলবো, মোহাম্মদ অমুক হক, সেটাতে সকৃত তমুক, তারপরে এরকম ভাবে কিছু সংস্কৃত শব্দ এমন ভাবে লাগানো, যে শব্দটার সাথে তার নামের যে অর্ধেক অংশ রেখে দিয়ে পুরোটা শব্দ তৈরি হচ্ছে, তার কোনো অর্থ হয় না। আপনি যদি খুঁজে জিজ্ঞেস করেন, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের একটা সময় খুব আলোচনার বিষয় ছিল একটা নাম, এই মুহূর্তে মনে পড়লে খুব ভালো একটা উদাহরণ হতো, যে একজন ব্যক্তি তার নামটা এমন ভাবে রেখেছে, তার অর্থ দাঁড়ায় কাটা, কাটা মুন্ডু, মানে কাটা মাথা। হ্যাঁ, সংস্কৃত শব্দে সে নিজেও জানে না এই শব্দটার কি অর্থ, এমনও কিন্তু হয়েছে। তো হয়েছে, হয়েছে। এইভাবে এইভাবে আমরা নিজেরা, আমরা মুসলমানরা নিজেদেরকে এইভাবে পরিবর্তিত করেছি, পরিবর্তিত করার চেষ্টা আছে, এবং এটা মনে প্রাণে নিয়েছি। এবং আমাদের একটা সময় মনে হয়েছে যে আমি মুসলমান, এটা খুব লজ্জার বিষয়।
আমি মুসলমান, আমার নামটা দিয়ে বলবো আসমা সুলতানা শাপলা, এটা খুব লজ্জার বিষয়। হ্যাঁ, বরং আমি একটা সময় লিখেছি শাপলা সপরজিতা নামে, কিন্তু সেটা আরো আগে, সেটার বিষয় আলাদা, সেটা আরো প্রায় কত 26-29 বছর আগের কথা। তখন এই কালচারাল হেজিমনির বিষয়টা ঘটেনি। তখন আমরা আবৃত্তি করতাম, তো আবৃত্তির ব্যানারে নাম লিখতে হতো দুই ভাগে নাম, হ্যাঁ, দুইটা অংশ নামে। তা আমার নামটা হয়ে গেছে বড়, আমি স্রোত আবৃত্তি সংসদে আবৃত্তি করতাম। তো ধরেন শান্তা শ্রাবণী কারো নাম, ইসরাত শিফা কারো নাম, কিন্তু আমার নাম হচ্ছে আসমা সুলতানা শাপলা। এখন আমাদের যে গ্রুপের যে সভাপতি মাহিদুল ইসলাম, উনি বলছেন তাহলে আসমা শাপলা দাও, নাহলে শাপলা সুলতানা দাও, এরকম বলছেন। হ্যাঁ, তখন আমাদের ডিপার্টমেন্টে এক সিনিয়র ভাই, তিনি কবি, তো উনি বলছেন যে শাপলা এক কাজ করো, তোমার শাপলা নামটা সবাই চিনে, আসমা সুলতানা সবাই চিনে না, আর আমরা শাপলা শাপলা ডাকি। এই নামের ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি, গত 8-10 বছরে আমি বহুবার দিয়েছি যে কেন। অনেকে মিলায় যে আপনার নাম তো আসমা সুলতান আর শাপলা, আপনি তো শাপলা সপরজিতা লেখেন। তো ওই সময় পাপুদা আমাদের খুব সিনিয়র এবং খুবই আমাদের কাছের একজন ওয়েল উইশার কবি, এবং আমার বাংলা ডিপার্টমেন্টের বড় ভাই, তো উনি বলেছেন শাপলা তুমি একটা কাজ করো, ডিকশনারি দেখে একটা অর্থ একটা শব্দ এর সাথে লাগাও যেটা তোমার ভালো লাগে। তো আমি অনেক খুঁজে পেতে স্বোপার্জিতা, যেটা স্বোপার্জিত স্বাধীনতা, যেটা আমাদের শামীম শিকদারে করা টিএসসি তে, তো সেই স্বোপার্জিত শব্দটাকে আমার কাছে মনে হলো রবীন্দ্রনাথ যদি শব্দ বানায়, আমি কেন শব্দ বানাতে পারবো না, আমি স্বোপার্জিতা রাখবো না। আমি যে দন্তাস্বর নিচে ব, ওকার, এত সব ঝামেলা না রেখে আমি জাস্ট দন্তাস্ব প অন্তস্থ জয়রেফ তো একা দিয়ে সপরজিতা বানালাম। হ্যাঁ, তারপর নামটা হলো আসমা কি শাপলা সপরজিতা। এটা আবার আমাদের গ্রুপে খুব পছন্দ হলো, এরপরে আমি আবৃত্তি করতাম ওই নামে। এটাই হচ্ছে আমাদের আবৃত্তি গ্রুপ থেকে এটা এসছে, সেটা আজকে থেকে আরো 29 বছর আগের কথা। কিন্তু সেটা দিয়েও আমাকে কিন্তু ভীষণ রকম, আমি যখন মান বাংলা নিয়ে কাজ করি বা উত্তর উপনিবেশবাদ নিয়ে কাজ করি, সেটা দিয়েও কিন্তু আমাকে বাংলাদেশের বড় বড় নাম করা লেখক কবিরা কিন্তু ভাষিক আক্রমণ করেছেন এই ফেসবুকের মধ্যে। তো যাই হোক, এই হলো মানে আমাদের ইসলাম বা মুসলিমদের নিজের না। ও তারপরে আমি, এরপরে আমার মনে হয়েছে যে না, তাহলে আমাকে আসমা সুলতানার শাপলা নামে আসতে হবে, যেটা আমার জন্মগত নাম। তখন থেকে আমি আবার আসমা সুলতানা নামে বই থেকে শুরু করে সবকিছু লিখতে শুরু করলাম, এবং ফেসবুকের নামটা চেঞ্জ করলাম, কারণ যেহেতু আমি কাজ করছি, আমাকে আমার আমার সজাগ তো বোধ থেকে আমাকে কাজটা করতে হবে, এবং আমার যেটা অরিজিনাল নাম সেটা নিয়ে কাজ করতে হবে। তো এইভাবে নামের একটা বিষয় আছে কবি সাহিত্যিকদের মধ্যে, নাম চেঞ্জ করে মুসলমান কি হিন্দু যাতে বোঝা না যায়, এবং নিজের মুসলমানিত্ব নিয়ে খুবই লজ্জার ব্যাপার। হিন্দুদের উপর কোনো ধরনের আক্রমণ হলে এই কবি সাহিত্যিকদেরকে আমি দেখেছি স্টেজ পাঠায় ফেলছে, ভাষণ দিতে দিতে আমার লাইভে এসে বহু কথা বলেছেন, অথচ মুসলমানদের কোন রকম অত্যাচার হলে সেই ব্যাপারে কোনো কথাই বলেন, একদম নীরব। কিন্তু আমি তো এখনো সেম, জানি এখনো এখন সেম চলতেছে। চেঞ্জ নেই, এবং ওই দিনারা কোনো চেঞ্জ নাই। এই যে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, এই যে 24-এর বিপ্লবটা, এটা কিন্তু শুধুমাত্র একটা চোখে দেখা একটা রাজনৈতিক বিপ্লব নয়, এটা কিন্তু বোধের ভিতরে একটা বিশাল বিপ্লব হয়ে গেছে। এটা কিন্তু জানি না কতজনে টের পাচ্ছে, আমি টের পাচ্ছি। অনেকে ধরতে পারতেছেন এটাকে, অনেকে ধরতে পারতেছেন এটাকে, অনেকে মনে করতেছে শুধু এটা এটা হাসিনা রিজিম চেঞ্জ হয়েছে এতটুকু, জাস্ট ফর দা ভোট এবং সরকার বদল হবে এটাই। এই যে এখানে আপনি এখন যেটা বলতেছেন, মানে রিজিমের কথা যেভাবে মানে কালচার থেকে রিজিমের কথা যেভাবে আসছেন, হুম। এবং আমাদের মুসলমানরা যেভাবে নাম নিয়ে পরিচয় দিতে লজ্জাবোধ করতো, যেমন সংস্কৃতি মানা, যে এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমাদের আহ, যে ভারতীয় উপমহাদেশের দিলীপ কুমার, যিনি, ওনার নাম কিন্তু ইউসুফ খান। উনি ইউসুফ খান নামটা নিয়ে রেখে উনি রেখেছেন দিলীপ কুমার। তো এরকম হাজারো মানে এক্সাম্পল আছে এটা।